সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমআর একাডেমি স্কুল গণিত ক্লাসে স্বাগত। তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী 7.3-এ আছে লেখচিত্র বিষয়ক অঙ্ক। তো ইতোপূর্বে কিন্তু আমি 11 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি। আজকে এই পর্বে আমরা 12 নম্বর অঙ্কে দেখো এখানে ক এবং খ দুটি অঙ্ক আছে, সেই দুটি অঙ্কের সমাধান করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো 12 নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখো, বলেছে নিচের বিন্দুগুলো চক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো ও চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে কিছু বিন্দু দেখছি। তো এই যে 2,2 এই দুটো মিলে কিন্তু একটা বিন্দু, 6,2 এই দুটো মিলে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এবং এখানে তীর চিহ্ন দিয়েছে। অর্থাৎ এই বিন্দু থেকে মানে ছক কাগজে এই বিন্দুটা স্থাপন করার পরে আমাদের এই বিন্দুটা স্থাপন করতে হবে, তারপর এই বিন্দু, তারপর এই বিন্দু, তারপর এই বিন্দু স্থাপন করার পরে আমরা কিভাবে যোগ করব। দেখো এই যে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দুতে মানে এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করতে হবে, এভাবে প্রত্যেকটাই তীর চিহ্ন অনুযায়ী যোগ করতে হবে। তো যোগ করার ফলে এখানে বলেছে কি যে চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। এখানে একটা জ্যামিতিক চিত্র হবে, হতে পারে ত্রিভুজ, হতে পারে চতুর্ভুজ, হতে পারে রম্বস, মানে যে কোনো একটা কিছু, আয়তক্ষেত্র হতে পারে। তো ক নম্বর অঙ্কের সমাধানে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই যে অংশটুকু আমি লিখে রেখেছি এই অংশটুকু কিন্তু লিখতে হবে। তো এখানে কি লিখেছি দেখো, লিখেছি ছক কাগজের উভয় অক্ষের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, তারপর হচ্ছে এই যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলো আমি লিখে নিয়েছি 2,2, তারপর হচ্ছে 6,2, 6,6, 2,6 এবং 2,2 বিন্দুগুলো স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করি এবং চিত্রটির জ্যামিতিক নামকরণ করি। তো এই যে বিন্দুগুলো এগুলো হচ্ছে ছক কাগজে স্থাপন করতে হবে। তার জন্য দেখো ছক কাগজে কিন্তু শিক্ষার্থীবৃন্দ এই ছক কাগজটা বা গ্রাফ যে পেপারটা আছে সেই গ্রাফ পেপারটা দেখো, তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বা অসংখ্য বর্গক্ষেত্র আছে। তো এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটা আছে, ধরো যে এই বর্গক্ষেত্রটাই আমরা ধরলাম, এই বর্গক্ষেত্রটা আমরা ধরলাম, ধরার পরে তো এটা যেমন একটা বর্গক্ষেত্র, তারপরে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে এটাও কিন্তু একটা বর্গক্ষেত্র, মানে এখানে অসংখ্য ক্ষুদ্র এবং অসংখ্য বড় বড় বর্গক্ষেত্র আছে। তো আমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে কি, তুমি এই যে তুমি যে হচ্ছে কি এই ছোট যে ক্ষুদ্র যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রের এক বাহুকে 1 একক ধরেছো, নাকি এই যে দুটি বর্গক্ষেত্র মিলে, ধরো যে এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র বা এই এই সম্পূর্ণটা ধরে আমরা কিন্তু করতে পারবো, এই সম্পূর্ণটা ধরেও কিন্তু আমরা করতে পারবো। এই যে বর্গক্ষেত্র, বড় যে বর্গক্ষেত্রটা হলো এটা ধরেও কিন্তু করতে পারবো। কিন্তু তখন আমাদের লেখাটা, এই যে এখানে আমি লিখেছি ছক কাগজের উভয় অক্ষের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। তো আমি এখানে যে কাজটি করেছি দেখো, আমরা কিন্তু বলেছি ছক কাগজের উভয় অক্ষের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, প্রতিটি ক্ষুদ্রতম মানে হচ্ছে এই যে ক্ষুদ্রতম যে আমি প্রথমে যে দেখালাম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির এক বাহুকে 1 একক ধরে করব। তো তোমরা চাইলে হচ্ছে কি এই যে দুইটি বর্গক্ষেত্রের এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা, তারপর হচ্ছে কি এই যে একটা, তো দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 1 একক ধরতে পারো, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আমরা কিন্তু এটাই এখানে উল্লেখ করেছি যে ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে বা বর্গক্ষেত্রগুলো আছে তার প্রত্যেকটা বাহুকে আমরা 1 একক ধরে এই যে বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। তো দেখো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই ছক কাগজের মধ্যে দুটি অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই গ্রাফ কাগজে তোমরা চেষ্টা করবে যে মাঝ বরাবর টানার জন্য, মাঝ বরাবর দুটো লম্ব রেখা টানতে হবে বা সরল রেখা টানতে হবে। তো আমরা হচ্ছে কি এই বরাবর একটা সরল রেখা টেনে নেই, তারপর হচ্ছে এই যে মাঝ বরাবর এখানে একটা সরল রেখা টেনে নেই। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি হচ্ছে কি, তো আমরা প্রথমে বিভিন্ন অক্ষগুলো চিহ্নিত করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো ডান সাইডে থেকে এখানে এক্স আর বাম সাইডে এদিকে থাকে এক্স প্রাইম, উপরের দিকে এখানে থেকে ওয়াই আর নিচে থেকে ওয়াই প্রাইম। অর্থাৎ এই যে মূল বিন্দুতে কিন্তু এক্স এবং ওয়াই এর মানটা কিন্তু হয় কি 0, এবং এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করে থাকি। তো দেখো এই মূল বিন্দু থেকে আমরা যদি এইদিকে যাই তাহলে কিন্তু এক্স এর মানটা হবে পজিটিভ, আর আমরা যদি মূল বিন্দু থেকে এইদিকে যাই এক্স এর মানটা হবে নেগেটিভ। মূল বিন্দু থেকে আমরা এইদিকে উপরে গেলে
ওয়াই এর মানটা হবে পজিটিভ, আর মূল বিন্দু থেকে নিচের দিকে গেলে এই দিকে আসলে ওয়াই এর মানটা হবে নেগেটিভ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান কোনটা আসলে দেখো তো, এই যে এখানে এক্স এবং ওয়াই এর মান কোনটা, এটা এক্স না এটা ওয়াই এর মান, এটা ওয়াই না এটা এক্স এর মান। তো এটা কিন্তু তোমাদের ভিতরে অনেক সময় কনফিউশন খেলা করে বা কনফিউশন থাকে। তো দেখো সবসময় মানগুলো এভাবে হয় এক্স কমা ওয়াই। তো এটা কিন্তু পরীক্ষার খাতায় লেখার দরকার নাই তোমাদের, আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এটা দিলাম। তো প্রথম যে মানটা থাকবে সেটা হবে এক্স এর মান, আর পরের মানটা হবে ওয়াই এর মান। অর্থাৎ এক্স এখানে কিন্তু ভুজ আর ওয়াই হচ্ছে কোটি। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই যে টু প্লাস প্লাস টু, এটা কিন্তু এক্স এর মান, এটা কিন্তু ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তো এইভাবে সবগুলোই। তো এখন আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বললাম যে এক্স এর মান যদি আমরা এইদিকে আসি তাহলে পজিটিভ মান নেব, আর এইদিকে যদি থাকে তাহলে এইদিকে যদি যাই তাহলে কি এক্স এর মানটা হবে নেগেটিভ। তো আমাদের এখানে প্রথম যে মানটা সেটা যেহেতু পজিটিভ মান এবং এক্স এর মান, তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? দুই ঘর। দেখো আমরা যেহেতু এই যে ক্ষুদ্রতম ঘরকে বর্গক্ষেত্রের এক বাহুকে মানে প্রত্যেক বাহুকে আমরা কি এক একক ধরেছি, তাই আমরা কি এই যে এই পর্যন্ত আসলে এক গণনা করব, এই পর্যন্ত গেলে দুই গণনা করব, এই পর্যন্ত তিন গণনা করব। তো দেখো আমাদের এখানে এক্স এর মান প্লাস টু আছে, তো আমরা দুই ঘর যাব। তো এই যে মূল বিন্দু থেকে আমাদের কি করতে হবে? এক দুই এইখানে আসতে হবে। এখন দেখো ওয়াই এর মানও কিন্তু পজিটিভ, মানে প্লাস টু। তো এখন আমরা ওয়াই এর মান যেহেতু প্লাস টু, তাহলে কোন দিকে যাব? নিচে না উপরে, নাকি এইখান থেকে এদিক যাব? তো এই যে এইখানে আসছি, এইখান থেকে কিন্তু আমাদের যেহেতু পজিটিভ মান বা প্লাস মান, তার মানে দুই ঘর উপরে যেতে হবে, যেহেতু দুই, তার মানে হচ্ছে কি এক দুই, বিন্দুটা কিন্তু এই যে এটা। তো আমরা কিন্তু এটা লিখে নেব, এখানে লিখবো কি টু কমা টু। এরপরে যে দ্বিতীয় যে বিন্দুটা আছে সেটা আমরা স্থাপন করব। তো দ্বিতীয় বিন্দুটা কোথায় আছে সেটা আমরা বের করবো। দেখো এখানেও কিন্তু এক্স এর মান প্লাস সিক্স, ওয়াই এর মানও প্লাস টু। তো প্লাস সিক্স মানে কি, এই যে লাল দাগ দেওয়া আছে এই পর্যন্ত কিন্তু পাঁচ। ঠিক আছে, যেহেতু এক্স এর মানটা প্লাস সিক্স তাই আমরা কিন্তু এই দিকেই যাব। তো আমরা দেখি ছয় ঘর পর্যন্ত যাব। প্রথমে এক্স এর মান এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে এখানে আসলো কিন্তু। এরপরে ওয়াই এর মানটা আছে টু, ওয়াই এর মান হচ্ছে টু। তো ওয়াই এর মান পজিটিভ টু মানে প্লাস টু, তার মানে হচ্ছে কি আমরা উপরের দিকে যাব, নেগেটিভ হলে নিচে আসতাম। তাহলে এক দুই, বিন্দুটা কিন্তু এই যে এটা। তো এই বিন্দুটার যে মান সেটা আমরা লিখে নেব সিক্স কমা টু। এরপরে সিক্স কমা সিক্স, তো সিক্স হচ্ছে এক্স এর মান পজিটিভ সিক্স বা প্লাস সিক্স, ওয়াই এর মানও প্লাস সিক্স। তার মানে আমাদের এই বিন্দু মানে এই ঘরেই এই যে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ এখানে কিন্তু আসবে। তো দেখো আমরা এক্স এর মান সিক্স, তো এক্স এর মান প্লাস সিক্স, তার মানে আমরা এইদিকে আসবো এক দুই তিন চার পাঁচ ছয়, এইখানে আসলো। আর ওয়াই এর মানও প্লাস সিক্স, তার মানে উপরে যাব ছয় ঘর। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে এইখানে কিন্তু আসলো বিন্দুটা। তো এখানে আমরা বিন্দুটা লিখে নেব, কি লিখবো? সিক্স কমা সিক্স। তো এর পরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি টু কমা সিক্স। তো এখানে এক্স এর মান প্লাস টু আর ওয়াই এর মান হচ্ছে কি প্লাস সিক্স, তার মানে এই ঘরে কিন্তু আসবে। তো দেখো এক্স এর মান প্লাস টু, তার মানে হচ্ছে দুই ঘরে এদিকে যেতে হবে, এক দুই এখানে আসলাম। আর ওয়াই এর মান প্লাস সিক্স, তার মানে উপরে যাব ছয় ঘর, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে এখানে কিন্তু বিন্দুটা আসলো। তো আমরা এখানে লিখে নেব কি টু কমা সিক্স। আচ্ছা, আর একটা বিন্দু আছে আমাদের, এটা স্থাপন করতে হবে টু কমা টু। অর্থাৎ দেখো এক্স এর মান প্লাস টু, ওয়াই এর মানও প্লাস টু। তো দেখো তার মানে আমাদের এইদিকে যেতে হবে, এক্স এর মান এক দুই এই যে এটা, আর ওয়াই এর মান হচ্ছে টু, তার মানে উপরে দুই ঘর যাব, এক দুই, এই মানে হচ্ছে এই বিন্দুটাই কিন্তু। তো আমরা এখানে লিখে নেব আবার এটা। তো আমরা হচ্ছে এখানে নিচে লিখে নেই টু কমা টু। এখন দেখো আমাদের বলছে কি যে তীর চিহ্ন অনুযায়ী কি করতে হবে? তীর চিহ্ন অনুযায়ী কিন্তু আমাদের যোগ করতে হবে। দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে ছক কাগজের উভয় অক্ষের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। তাহলে তীর চিহ্ন অনুযায়ী যোগ করতে হবে, তার মানে হচ্ছে কি এই এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে, এটা থেকে এটা যোগ করতে হবে, এটা থেকে এটা যোগ করতে হবে। তো আমরা সেইভাবেই কিন্তু এখন যোগ করব। তো আমরা হচ্ছে কি এই যে এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করব, অর্থাৎ এখানে কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে প্রথমে। তো আমরা যদি এটা যোগ করি, এই যে এটা হলো।
এরপরে কি করতে হবে, এই যে বিন্দুটা থেকে এই যে বিন্দুটা আছে 6,2, এটা থেকে যোগ করতে হবে কি, এই যে 6,2 এখান থেকে যোগ করতে হবে 6,6, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করতে হবে, তারপর এখান থেকে এটা যোগ করতে হবে, তারপর এটা থেকে এটা যোগ করতে হবে। তো আমরা যোগ করে নেই, আর শেষ এই বিন্দু থেকে এই বিন্দুটা আমরা যোগ করব। তো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, দেখো আমরা কিন্তু এখানে একটা বর্গক্ষেত্র পেলাম। তো বর্গক্ষেত্র যে পেয়েছি সেটা কিভাবে আসলে বুঝতে পারলাম, দেখো আমরা দেখবো যে বাহুর দৈর্ঘ্যগুলো কত করে হয়েছে। তো তার জন্য আমরা কি করব, যে কয় ঘর পর্যন্ত গেছে সেটাই আমরা দেখবো। যে দেখি এখান থেকে যদি শুরু করি তাহলে 1 2 3 4, তো এইদিকে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা হলো 4। তো দেখি এইদিকে কত আছে, 1 2 3 4, এদিকে কিন্তু 4 আছে। আবার যদি এদিকে দেখি এটাও কিন্তু 4 হবে, 1 2 3 4। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তার মানে হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের সেই কথাটা এখন লিখতে হবে। তো আমরা কিন্তু এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কিন্তু ছক কাগজে স্থাপন করলাম এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করলাম, এবং যে চিত্রটা হলো সেই চিত্রটার নামকরণ এখন আমাদের করতে হবে। তো আমরা দেখলাম যে এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তো আমরা এখন এটার নামকরণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যেহেতু জায়গা নেই, তো তোমরা পরীক্ষার খাতায় কি করবে, আসলে তোমার পরীক্ষার খাতায় এই অংশটুকু উপরে লিখবে, লেখার পরে তার নিচে হচ্ছে কি গ্রাফ কাগজে বিন্দুগুলো স্থাপন করে এই যে বিন্দুগুলো যোগ করবে এবং পিন দিয়ে এখানে মাঝখানে এঁটে দিবে। তো তোমরা কিভাবে করবে পরীক্ষার খাতায় দেখো, উপরে এখানে লেখাটা লিখবে, তারপর হচ্ছে কি মাঝখানে গ্রাফ কাগজটা পিন দিয়ে লাগিয়ে দিবে, আর হচ্ছে শেষে নিচে এই যে নিচে হচ্ছে তোমরা এটা লিখবে। তো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে এখানে এখন লিখবো যে জ্যামিতিক চিত্রটির নাম, অতএব জ্যামিতিক জ্যামিতিক চিত্রটির নাম, জ্যামিতিক চিত্রটির নাম, তো জ্যামিতিক চিত্রটির নাম কি, বর্গ, বর্গক্ষেত্র। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অংশটুকু তোমরা কিন্তু সবার শেষে লিখবে, যেহেতু এখানে জায়গা নেই তাই আমি কিন্তু এখানে লিখে দিলাম। তো তোমরা কি করবে, এই যে গ্রাফ কাগজটা এখানে পিন দিয়ে লাগিয়ে দিয়ে সবার শেষে নিচে তোমরা হচ্ছে কি এই অংশটুকু লিখবে যে জ্যামিতিক চিত্রটির নাম বর্গক্ষেত্র। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা 12 নম্বর অঙ্কের যে ক নম্বর অঙ্কটি আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা 12-র খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো ক এবং খ কিন্তু একই নিয়মে একই লেখা লিখতে হবে। তো দেখো খ নম্বরে কিন্তু এখানে 1 2 3 4 চারটা বিন্দু দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে কাজটি করতে হবে আমাদের এই অংশটুকু কিন্তু লিখে নিতে হবে। তো আমি লিখে নিয়েছি আগেই। তো এখানে কি লিখবে দেখো, ছক কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, উভয় অক্ষ মানে হচ্ছে কি এই যে এখান থেকে এটা হচ্ছে কি এক্স অক্ষ, দেখো এই যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে কি এক্স অক্ষ, আর এখান থেকে শুরু করে এটা কিন্তু ওয়াই অক্ষ, মানে একদম শেষ পর্যন্ত। তো এই যে দেখো, তো উভয় অক্ষ বলতে আসলে এখানে কি বোঝাইছে, তো উভয় অক্ষ মানে হচ্ছে কি এই যে এক্স থেকে এই যে এই পর্যন্ত এক্স প্রাইম পর্যন্ত এটা হচ্ছে কি এক্স অক্ষ, আর ওয়াই থেকে ওয়াই প্রাইম এটা কিন্তু ওয়াই অক্ষ। তো এই কারণেই বলা হচ্ছে যে উভয় অক্ষ, উভয় মানে হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বোঝানো হয়েছে। তারপর কি আছে, এরপর আছে ক্ষুদ্রতম বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম বর্গ বলতে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের প্রতিটি বাহুকে, অর্থাৎ ধরো যে এই যে এই ক্ষুদ্রতম ঘরটা যে আছে এই ক্ষুদ্রতম ঘরের প্রত্যেকটা বাহুকে 1 একক ধরবো আমরা, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত 1 একক, এটা 1 একক, এটা একক, এটা 1 একক, 1 একক ধরে এই চারটি বিন্দু ছক কাগজে স্থাপন করি। তারপর তীর চিহ্ন অনুযায়ী যোগ করি, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব, শেষ এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করব। তো যোগ করি এবং চিত্রটির জ্যামিতিক নামকরণ করি। তো যোগ করার ফলে একটা চিত্র তৈরি হবে, সেই চিত্রটার জ্যামিতিক নামকরণ কি হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই যে বিন্দুগুলো এখানে চারটি বিন্দু আছে এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। তো প্রথম যে বিন্দুটা আছে এক্স এর মান হচ্ছে 0 এবং ওয়াই এর মান 0। তো দেখো কিভাবে আমরা বুঝবো এটা এক্স এর মান এবং এটা ওয়াই এর মান। তো সাধারণত এই লেখচিত্রের অঙ্কে এই যে মানগুলো থাকে এক্স ওয়াই আকারে, অর্থাৎ প্রথম যে মানটা সেটা এক্স এর মান, পরের মানটা হচ্ছে ওয়াই এর মান। তো পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু এখানে সবগুলো কলম দিয়ে এঁকেছি, মানে এই যে রেখা দুটো টেনেছি, সরল রেখা, এই দুটো রেখা এবং এই যে লেখাগুলো আমি লিখেছি কলম দিয়ে। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে। তো দেখো
এখানে এক্স এর মান 0 এবং ওয়াই এর মানটাও 0। তার মানে হচ্ছে কি ওই বিন্দুটা কিন্তু এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে, পরস্পর ছেদ করছে, সেই বিন্দুতেই আছে। অর্থাৎ এই মূল বিন্দুতে কিন্তু এক্স এর মান 0 এবং ওয়াই এর মানও কিন্তু কি হয়, 0 হয়ে থাকে। তো তাহলে আমাদের এই বিন্দুটা কিন্তু আছে কোথায়, এখানে। তো আমরা এই বিন্দুটা কোথাও খুবই সহজ, আমরা জাস্ট পয়েন্টটা লিখে নেব। তো এখানে হচ্ছে কি 0,0। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি এক্স এর মান -6, ওয়াই এর মান কিন্তু -6। তো এক্স এর মান -6, তাহলে আমরা কোন দিকে যাব? যেহেতু এক্স এর মান এই দিকে গেলে পজিটিভ আর এই দিকে হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এই দিকে যাব 6 ঘর। তো 1 2 3 4 5 আর এখানে আসলো 6। তো এই পর্যন্ত কিন্তু আসছে। আর ওয়াই এর মানও কিন্তু -6, তার মানে এখান থেকে কিন্তু আমরা যদি উপরে যাই তাহলে ওয়াই এর মানটা পজিটিভ হয় আর নিচে আসলে কিন্তু নেগেটিভ হয়। তাহলে আমরা কিন্তু এই ঘর থেকে 6 ঘর নিচে আসব। তো 1 2 3 4 5 6 বিন্দুটা কিন্তু হলো এইটা। তো আমরা এখন এখানে পয়েন্টটা লিখে রাখবো, লিখবো -6, -6। এরপরে দেখো 3 নম্বর যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি এক্স এর মান পজিটিভ মানে +8, ওয়াই এর মানও +6। তো যেহেতু এক্স এর মানটা +8, তার মানে হচ্ছে কি আমাদের এই দিকে যেতে হবে 8 ঘর। তো এই যে দেখো এই পর্যন্ত কিন্তু 5, তারপর 6 7 8, তার মানে এক্স এর মানটা এখানে আসলো। এরপর ওয়াই এর মান কিন্তু +6, তার মানে নিচে গেলেও -6 আর ওয়াই এর মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের উপরে যেতে হবে। তো আমরা 6 ঘর উপরে যাব, 1 2 3 4 5, এই যে 6, এই যে এখানে কিন্তু আসলো বিন্দুটা। তো এই বিন্দুটা আমরা লিখে নেব, বিন্দুটা হচ্ছে কি 8,6। এরপরে আর একটা বিন্দু আছে 0 এবং 0, তাই না? তো দেখো 0 এবং 0, তার মানে হচ্ছে কোথায়, এই বিন্দুটা কিন্তু এখানেই আছে, তাই না? যেহেতু এক্স এর মান 0 এবং ওয়াই এর মানও 0, তার মানে হচ্ছে বিন্দুটা কিন্তু এটাই। তো আমরা এই বিন্দুটা উপরে লিখে নেই, 0,0। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমরা টানি তাহলে কিন্তু কি হবে দেখো। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে খেয়াল করো, আমি কিন্তু টেনে নিলাম। তো এখানে কিন্তু খুবই সূক্ষ্ম একটি চিত্র তৈরি হয়েছে, যেটা তোমরা যদি একটু ভুল করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই মার্জিনগুলো যখন তোমরা টানবা তখন অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে টেনেছি কি এই যে দেখো 0 থেকে -6 যেতে হবে। তো আমাদের বিন্দুটা কি এই যে 0 এখানে, তাই না? তো 0 থেকে -6 আমরা টেনে নিয়েছি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই যে এই রেখাটা আছে, এই রেখাটা কিন্তু আমরা টেনে নিয়েছি। তো এখান থেকে এই পর্যন্ত আসলাম, এরপরে যেতে হবে কোথায়, 8,6। তার মানে এখান থেকে এখন যেতে হবে এই বিন্দুতে। তো দেখো এখান থেকে এই যে এই বিন্দুতে এই রেখাটা আমি টেনে নিয়েছি। এরপরে যেতে হবে আবার কোথায়, 0 থেকে 0, মানে হচ্ছে এই যে মূল বিন্দুতে আবার আসতে হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আবার এই রেখাটা টানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু কয়টি রেখা আমরা পেলাম বা কয়টি বাহু পেলাম আমরা। দেখো এই যে এখান থেকে শুরু করে এটা একটা বাহু, এখান থেকে শুরু করে এটা একটা বাহু, আর এখান থেকে শুরু করে এটা একটা বাহু। তার মানে 3টা বাহু কিন্তু আমরা এখানে পেলাম। 3 বাহু থাকে মূলত ত্রিভুজের, তার মানে এটা কিন্তু একটা ত্রিভুজ হয়েছে। তো 3টা বাহু দিয়ে যে ক্ষেত্রটা হয় সেটার নাম হয় কি ত্রিভুজ ক্ষেত্র। 3টি বাহু দিয়ে আবদ্ধ ক্ষেত্রের নাম হয় ত্রিভুজ ক্ষেত্র। তার মানে এখানে কিন্তু একটা সূক্ষ্ম ত্রিভুজ অঙ্কন করেছি আমরা। তো আমরা এই কথাটা এখন লিখবো। তো দেখো আমরা সাধারণত তোমরা হচ্ছে কি এই অংশটুকু লেখার পরে মাঝখানে এই যে গ্রাফ কাগজটা এঁকে দিবে, মানে এখানে পিন দিয়ে আটকিয়ে দেবে এবং শেষে লিখবে হচ্ছে কি। তো আমরা এখানে লিখে নেই, আমরা হচ্ছে বোঝার জন্য এখানে লিখে নেই, জ্যামিতিক 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 চিত্রটির নাম ত্রিভুজ ক্ষেত্র। তাহলে জ্যামিতিক চিত্রটির নামকরণ করা হলো কি ত্রিভুজ ক্ষেত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে।